তো আজকে ক্লাস শেষ হলো। এটা মূলত আমাদের দলে যারা কাজ করে তাদেরকে নিয়ে আমরা প্রতিদিন নয় বুধবার করে থাকি ক্লাসটা। তো আজকের ক্লাস নমস্কার, আজ 4 জুন নৈহাটি রঙ্গশালার পক্ষ থেকে আজকে প্রথম বর্ষের ছাত্রছাত্রীদের একটি ক্লাস। ক্লাসটির বিষয় আজকের হচ্ছে যে নাট্য বিশ্লেষণ। ক্লাস 7 শ্রী ধ্রুপদ ঘোষ, নৈহাটি রঙ্গশালার কর্ণধার সভাপতি। তো আমি অনুরোধ করবো তাকে ক্লাসটি শুরু করার জন্য। থ্যাংক ইউ। আচ্ছা, তোমাদেরকে ছাত্রছাত্রীরা বিভিন্ন ওয়ার্কার্স কর্মী। তো যেটা বিষয় আজকে টপিকটা সেটা হচ্ছে ড্রামা অ্যানালাইসিস। কারণ আমরা থিয়েটারের গ্রুপ, আমরা একটা নাটক মঞ্চস্থ করি বা নাটকটা সম্পর্কে আমরা পড়াশোনা করছি। এই যে স্পোর্টসটা, সেটাতে আমরা একটা নাটক বিষয়। এখন তোমাকে আমরা যখন নাটক দেখছি আর আম দর্শক যখন নাটক দেখছে, দুটোর মধ্যে কিন্তু পার্থক্য থাকা উচিত। কারণ আম দর্শক যখন নাটক দেখছে, সে একটা টিকিট কেটে এসে নাটক দেখছে কি জন্য, কি পাওয়ার জন্য, কি পেতে পারে? সে একটা সময় নষ্ট করে এসে নাটক থেকে কি পাবে? শিক্ষা। শিক্ষা হবে। ভেরি গুড আনসার। কিন্তু শিক্ষায় কি আসে? আমরা কি সিনেমা দেখতে গেলে যাই যে আজকে চলো চলো পড়া আছে, সিনেমা দেখতে যাই? শিক্ষাও পাবে, বিনোদন। আমরা এন্টারটেইনমেন্টের জন্যই আমরা এই বিশেষ ক্ষেত্রে নাটকের ক্ষেত্রে যাই। শিক্ষা তো সবকিছুতে থাকে, যা যে যেরকম ভাবে নিতে পারে, ঠিক আছে? তো বিনোদনের জন্যই মূলত আসে। তাহলে আমরা বিনোদনমূলক একটা নাটক করতে পারি। এখানে আবার একটা প্রার্থনা যে কথাটা বললো, সেখানে একটা দ্বিমত থাকতে পারে যে থার্ড থিয়েটার যখন আসছে বা ব্রেক্ট যখন নাটক করছে ক্লাসিক্যাল থিয়েটার থেকে, যখন আমরা শেক্সপিয়ার বা গ্রিক থিয়েটার গুলো দেখছি, যেখানে আমরা শুধু প্রেম, ভালোবাসা, হত্যা, হিংসা এগুলো দেখছি, তারপরে ব্রেক্ট বলছে যে না, এই শুধু এই বিনোদন বা এই জিনিস করলে হবে না, আমাদের কিছু শিক্ষা, সামাজিক বার্তা থাকবে। তখন এপিক থিয়েটার গুলো ফর্মেশন শুরু হচ্ছে ব্রেক্টের আমল থেকে। তো এটা আমরা দেখেছি এপিক থিয়েটার। তো হোয়াটএভার, সেই সব বিষয়ে আমি যাচ্ছি না, কিন্তু বেসিক্যালি আমরা যখন যাই, একজন মানুষ যখন আসে নাটক দেখতে, সে বিনোদন দেখতেই আসে, ঠিক আছে? এখন আমরা যারা থিয়েটার নিয়ে কাজ করছি, থিয়েটার নিয়ে পড়াশোনা করছি, থিয়েটার নিয়ে কিছু রিসার্চ করছি, তারা যখন থিয়েটার দেখতে যাচ্ছে, তখন তারা কি পার্সপেক্টিভ নেবে, তাদের কি কি জিনিসগুলো জানতে হবে, কি কি জিনিসগুলো দিয়ে সে ওই নাটকটাকে বিশ্লেষণ করবে। তার চোখের সামনে সবই শুধু বিনোদনের জন্য হয়ে যাচ্ছে তা নয়। আমরা যেহেতু থিয়েটার কর্মী, আমাদের সেখান থেকে জানার অনেক বিষয় আছে। যেমন আমরা থিয়েটারের বিভিন্ন ভাগ জানি, যে বাচিক অভিনয়, আঙ্গিক অভিনয়, আহার্য, সাত্ত্বিক, এই সমস্ত রয়েছে, তাই না? আবার আমরা যখন তালিস্লাভস্কি পড়ছি, তখন আমরা দেখছি যে 10 পয়েন্টস রয়েছে একটা অ্যাক্টরের ফর্মেশনের ক্ষেত্রে। যে প্রথমেই আমাদের যেটা জানতে হয় যে নাটকটা স্ক্রিপ্টটা কেমন। যখন আমরা নাটক নির্মাণ করছি, তাহলে যখন নাটক দেখতে যাচ্ছি, তখন আমার সামনে যেটা তৈরি করছে সেটা একটা কমপ্লিট প্রোডাক্ট তৈরি করছে, তাই তো? সেখানে তো এরকম না যে শুধু নাটকের এসে নাটক পাঠ করে চলে গেল, বা শুধু কস্টিউম পরে দেখাচ্ছে যে আজকে এই দেখো আমি এরকম করবো, এরকম তো না। তারা সমস্ত করে একটা এন্ড প্রোডাক্ট দর্শককে দিচ্ছে। আমি তখন দর্শক, থিয়েটারের কর্মী যে প্রমোশনায় কাজ করি, সেই নাটকটা দেখতে যাচ্ছি। তাহলে আমাকে যখন বিশ্লেষণ করতে বলবে যে এই নাটকটা বিশ্লেষণ করো, তখন আমি কি কি দিকগুলো, কি কি পয়েন্টগুলো মাথায় রাখবো, কি কি পয়েন্টগুলো আমি দেখবো, এবং সেই পয়েন্টগুলো কোথায় সমস্যা হয়েছে, কি সমস্যা হয়নি, সেইগুলো সম্পর্কে আমি প্রথমে দেখবো যে আমি যেটা দেখবো সেটা হচ্ছে স্ক্রিপ্ট অ্যান্ড স্টোরি লাইন। যে নাটকটা শুরু হয়েছে, এবার নাটকের নাম থেকেই তো আমি স্টোরি লাইন বুঝতে পারবো না। অনেক সময় বোঝা যায়, অনেক সময় না বোঝা যায়। যেমন ধরো মেজ দিদি নাটকটা যখন কেউ একজন দর্শক দেখতে আসবে, সে তো জানে মেজ দিদির কি হয়েছে, প্রথম কে মেজ দিদি, কে কেষ্ট, শেষে কি হবে, সবটা জানে, কিন্তু তাও সে বসে থাকছে, ঠিক আছে? আবার অনেক নাটক আছে, যেমন ধরো গাংচিল, ঠিক আছে? এবার সেই নাটকের ক্ষেত্রে
কি আছে কি বিষয়টা আমি নাও জানতে পারি, ঠিক আছে, আমার পক্ষে জানা নেই। তখন আমি নাম দেখে এসে বসলাম। এবার ধর ধীরে ধীরে নাটকটা শুরু হচ্ছে, নাটকের স্টোরি লাইন এক্সপোজ হচ্ছে, হাফ টাইমের মধ্যে একটা সাসপেন্সের মধ্যে পৌঁছে যাচ্ছে। হাফ টাইমের পর আমি ঢুকছি যে এটা এন্ড কি হবে, একটা সমস্যা দেখা গেছে, যে সমস্যাটা নাটকের স্টোরির মধ্যে একটা সমস্যা দেখা গেছে, এবার এই সমস্যাটার সমাধান কি করে করবে পাত্র পাত্রীরা, এটার জন্য আমি নাটকটা দেখতে আসছি। তাহলে একটা স্টোরি লাইন আমার থাকা দরকার। এখন কোন নাটকে যদি এই স্টোরি লাইন না থাকে, এই স্টোরি লাইন যদি খুব দুর্বল হয়, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমাকে তখন আইডেন্টিফাই করতে হবে যে এই নাটকটা স্টোরি লাইন তো ভীষণ দুর্বল। আমাদের যদি একটা নাটকের আলোচনা করা হয়, দেবী হলে বেবি, ফুললেন যে নাটকটা হয়েছে, ঠিক আছে, সেখানে তখন কি বলতে হবে, সেখানে তো স্টোরি লাইন কি আছে, সেরকম কিছু ভালো নেই, এটা আমি বুঝতে পারছি তো। তাহলে আমি নাটকটা দেখার পর তখন বুঝতে পারছি যে এই স্টোরি লাইনটা নট টু মাচ স্ট্রং, ঠিক আছে। আবার যখন রক্তকরবী দেখছি, ব্লাডি রেড ওলিয়েটা দেখছি, তখন স্টোরি লাইনটা খুব স্ট্রং মনে হচ্ছে। বা মেঘমালা যখন দেখছি, যখন স্টোরি লাইনটা আছে, মেজদির একটা স্টোরি লাইন রয়েছে, আমরা যে নাটকগুলো দেখেছি সেখান থেকে আমরা বুঝতে পারবো যে স্ক্রিপ্ট এবং স্টোরি লাইন কিরকম রয়েছে, সেটা আমরা তখন অ্যানালাইসিস করব। সেটা আমাকে যখন থিয়েটার কর্মী হিসেবে জিজ্ঞেস করবে, সেখানে তুমি তখন তোমার ওপিনিয়ন রাখতে পারো যে এই স্টোরি লাইনটা এরকম, কিন্তু এখানকার স্ক্রিপ্টটা এই জায়গায় হয়েছে, কোথাও রিপিটেটিভ ওয়ার্ক হয়েছে, কোথাও রিপিটেটিভ ডায়লগ বলা হচ্ছে, বা কোথাও সিন বিল্ড আপ হচ্ছে না, ঠিক আছে, বা কোথাও এত কমপ্লেক্সিটি স্ক্রিপ্ট বা ডায়লগের মধ্যে যে দর্শক কেই হারিয়ে ফেলছে, যে কার ডায়লগ কোথায় যাচ্ছে কি হচ্ছে, বা এত জটিল ভাষা, এটাও একটা কিন্তু আলোচনার বিষয়। যখন তুমি আলোচনা করছো যে ভাষা এত জটিল, কারণ দেখো একটা নাটক যখন, কোন একটা নাটকের ভাষা জটিল হতেই পারে, যেমন গিরিশ ঘোষের লেখা যে ভাষাগুলো, বা বঙ্কিমচন্দ্রের যে নাটক, বা মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদ বধ কাব্য, সেগুলো ভাষা তো জটিল, কমপ্লেক্স, ঠিক আছে, ফ্রেজেস আলাদা, তো সেগুলো বুঝতে অসুবিধা হয়। কিন্তু তাহলেও আমাদের যে বেসিক ডিরেক্টরদের দায়িত্ব হচ্ছে যে আমাদের দর্শকের কাছে যেন সহজবোধ্য হয় বিষয়টা, দর্শক যেন সেটাকে গ্র্যাস্প করতে পারে। তো সেক্ষেত্রে তখন আমাদের সেই জন্য সরল ভাষার মধ্যে দিয়ে, সরল উপস্থাপনার মাধ্যমে আমরা, বা ভাষা যদি জটিল হয়ে থাকে তাকে আমরা এমন কম্পোজিশন দিয়ে ডিরেক্টরে সেটা করে থাকি। তাহলে প্রথম আমরা পয়েন্ট হচ্ছে স্ক্রিপ্ট এন্ড স্টোরি লাইন নিয়ে আলোচনা করছি। নেক্সট যেটা কি আসবো, সেটা কিন্তু ডিরেক্টর সেগুলো পট রচনা করছে, সেগুলো তৈরি করছে, যে ওই খেলনাবাটি ওরা খেলছে, ঠিক আছে, ওদের কথাবার্তা, যেরকম আমি মানে ওটা পড়েছি, এই যে মালতী যে সিনটা, কিন্তু ওটা কিন্তু ওদের নেই, মালতী যে ডাকছে তোমার জীবনে জীবনে জীবনে, এবং জীবনে বলার পর দেখো, এবং এই দৃশ্যপট রচনার ক্ষেত্রে কিন্তু আলো ভূমিকা গ্রহণ করে, যে ওই মালতী ওখান থেকে বলছে, ললিত দাদাবাবু ছুটে চলে গেল, তারপরেই মেজদি বলছে যে কেষ্ট চ আমাকে বাপের বাড়ি পৌঁছে দিতে, এবং তারপরেই যে আলো আসছে তখন গরু গাড়িটা দেখা যাচ্ছে, এবং গরু গাড়িটা দেখার সাথে সাথে যে দর্শকের মনে একটা যেন আলাদা মানে মায়া তৈরি হয়ে গেল, যে মানে সেই গ্রাম বাংলা, সেই নস্টালজিক, সেই সমস্ত, এবং শরৎচন্দ্রকে যেন আরো বেশি করে ছোঁয়া গেল। এতক্ষণ পর্যন্ত কোথাও একটা ল্যাগ ছিল, যে কিন্তু ওইখানে যেন মনে হলো যে না, একদম সেই সেই যে ভেতরটাকে ছোঁয়া বলে না, সেই এটা দৃশ্যপট রচনা করায়। এইটা কোন নাটকে কেমন হচ্ছে সেটা আমাদের একটা জানার বিষয় থাকে, এটার বিন্যাস বা দৃশ্যকল্প রচনা, এখান থেকে আমি একটা কিছু বলতে পারি। তৃতীয় অবশ্যই আমি জানবো অভিনয় কৌশল। আমি প্রত্যেকের অভিনয় কৌশল নিয়ে আলোচনা করবো, যে চরিত্ররা কেমন অভিনয় করেছে, ঠিক আছে। আমাদের কোতোয়াল গরুকে বারবার তুলে দিচ্ছিল, এটা খুব ভীষণ ভাবে, কারণ থিয়েটার যখন গ্রুপ থিয়েটার করছে, আমি তো একা মেজদি করছি না, করছে কি, যদি আমাকে, যেমন আমি একটা জায়গায় উদাহরণ দিই, আমাদের লেটেস্ট নাটক নিয়েই বলছি, যেহেতু সদ্য হয়েছে, আমার আর তীর্থর এক জায়গায় কনভারসেশন শেষ হয়ে যাচ্ছে, এবং কেষ্টর এসে আমাকে ধরার কথা আছে, তীর্থ ডায়লগ বলে দিয়েছে, আমিও বলে দিয়েছি, কিন্তু সে আর ঢুকছে না, ঠিক আছে। এবার তখন আমি আর একটা লাইন বললাম, একটা লাইন বলার পরেও কেষ্ট ঢুকছে না, ঠিক আছে, কেষ্ট দেখলাম একটুখানি ঢুকে আবার ঠিক আছে, ঠিক আছে,
কিছুতে আর ঢুকছে না, তারপরে হঠাৎ করে ঢুকলো। এই যে গ্যাপটা তৈরি হলো, এই যে গ্যাপটা, তখন কিন্তু আমরা খারাপ অভিনেতা হয়ে গেলাম। লোকে ভাবছে যে আমি হয়তো ডায়লগ ভুলে গেছি, ঠিক আছে, কিন্তু এটা সম্পূর্ণ সমস্যা হয়েছে কার জন্য? ওই কেষ্টর জন্য। কারণ আমাদের তিনজনের মধ্যে কোঅর্ডিনেশনের ল্যাক ছিল, ঠিক আছে। তাহলে এটা একটা নাটককে সেই জায়গাগুলো আমাদের দেখা দরকার যে, এবং কোঅর্ডিনেশনটা তৈরি হয় কিসের উপরে? কেন কোঅর্ডিনেশন ভালো হবে? রিহার্সালটা যদি প্রত্যেকে ভালো করে রিহার্সাল দেয় একে অপরের সাথে। ধরো একটা সিনে 3 জন আছে, কিন্তু প্রত্যেক দিনই রিহার্সাল হয়েছে, একজন অফ আছে, 3 জনকেই রিহার্সাল করতে বা ধরো কে আসছে না, কেউ না আসলে তো রিহার্সাল হবে না, দুজনকে আসতে হবে, তাহলে রিহার্সাল হবে। একজন হয়তো প্রক্সি দিয়ে গেছে, কিন্তু এমন একদিনও হয়নি যেদিন 3 জনই ছিল, বা 3 জন থাকলেও সেটা একদিন বা দুদিন হয়েছে, সেটা 7 দিন হয়নি। তাহলে যদি রিহার্সাল হয়, এই কোঅর্ডিনেশন এবং একটা ভালো প্রোডাকশন কিন্তু এই কোঅর্ডিনেশনের উপর ডিপেন্ড করে। যেমন আমি এখানে উদাহরণ দিচ্ছি, তোমরা নিজেরাই দেখেছো, সেটা হচ্ছে সুন্দরবন ন্যাজাটের স্পার্টাকাস, ঠিক আছে। কেন করছে এই প্রশ্নটা? তুমি তোমাকে নিজেকে প্রশ্ন করবে, ঠিক আছে। তুমি তো আর দলকে গিয়ে জিজ্ঞেস করে তোমরা নাটক করছো কেন, তাই তো? তাহলে আমাকে জানতে হবে যে এই নাটকটা আদৌ কি কোনো প্রাসঙ্গিকতা রয়েছে? রক্তকরবীর প্রাসঙ্গিকতা রয়েছে? এই রক্তকরবীর প্রাসঙ্গিকতা নেই, মিছিলের প্রাসঙ্গিকতা নেই, যমুনাবতী, আচ্ছা যমুনাবতী প্রাসঙ্গিকতা আছে, আমি দেখিনি তো জানি। মেঘমালা মা তার সমাজের চাপে পড়ে যে তাকে মেয়েটাকে ফিরিয়ে দিচ্ছে, সেই মেয়েটার ভবিষ্যৎ কি হবে কিছু না জেনে, এটা তো এখনো চলছে। এখনো তো চলে না, আগে চলতো। যমুনাবতী এখন হয়তো চলে না, কিন্তু এখনো তো অনেক ক্ষেত্রে এরকম হয়, সমালোচিত হচ্ছে। হ্যাঁ, পারবে না, পারবে বেশি পারবে কথা বলে। হ্যাঁ যে মেয়েটা সংসারে এবং তুই যে কথাটা বললি যে জাতপাতের কথা, এখনো তো জাতপাত নেই, কিন্তু ক্লাস রয়েছে, যে বড় লোকেরা ছোট গরিব মানুষদের তো যারা রিকশায় চড়ে তুই তুকারি করে, কিন্তু রিকশাওয়ালা তো বলে আপনি কোথায় যাবেন। হ্যাঁ, ঠিক আছে, আমার সঙ্গে ঝামেলা হচ্ছে কালকে যে এই যে উচ্চ বর্ণের সাথে নিম্ন বর্ণের যে ভেদাভেদ, মানুষের ভেদাভেদ তো আছে, আমরাই করি, ঠিক আছে। আমরা এক বাড়িতে 2 ছেলেমেয়ের সাথে করি, বড় ছেলেকে একটু ভালোবাসি, ছোট ছেলেকে একটু কম ভালোবাসি, এটা তো সব সময় হয়। তো এই যে ক্লাসিজম, এই যে এটার জন্য মেঘমালা করা, ঠিক তেমনি মেজদির প্রাসঙ্গিকতা কি কে বলতে পারে? মেজদির প্রাসঙ্গিকতা, মেজদিদি নাটকটির দেখে যে মানে যেটুকু আমি আমার মনে হয় যে বিশ্লেষণটা দিচ্ছি সেটা হচ্ছে, মেজদিদি নাটকটি সমাজের উচ্চবিত্ত নিম্নবিত্তের মধ্যে যে বিভেদটি সেটা বোঝা যাচ্ছে। আর এখন নারীদেরও এখনো পর্যন্ত তখনকার সমাজে যেটা প্রকট ছিল এখনো সেটাও আছে, অতটা না হলেও আছে, যে পুরুষদের অধীনে থেকে আমাদের নারীদের অনেক কিছু মানে সহ্য করতে হয়, বা তাদের বসে থেকে অনেক কাজ বা সংসার জীবন চালাতে হয়। তাছাড়া আমাদের এই নাটকে আমরা মেকআপ, পোশাক যথাযথ আমরা ভালোই দেখেছি। আমাদের এখনকার সমাজে এখন সমাজের দুরকম মানসিকতার নারীদের আমরা যে দেখতে পাই, কেউ স্নেহময়ী বা কেউ একটু কঠোর মনোভাবের, সেখানে একজন নারী মানে বড় বউ, হ্যাঁ, স্নেহ মায়াটা শুধুমাত্র নিজের পরিবারের মধ্যেই আবদ্ধ, বা একমাত্র আমার নিজের সন্তান, নিজের পরিবার, তাকেই আমি একটুখানি তার প্রতি আমার একটু দুর্বলতা, কিন্তু বাইরের যে যাকে আমি নিজের বলে মনে করি না বা ভাবি না, তাদের প্রতি আমার অত স্নেহ নেই, বা তাদের প্রতি যে কঠোর মনোভাব সেটাও এই নাটকে আমরা দেখে থাকি। অপরপক্ষে আর একজন নারী যে মেজ বউ, সেই নিজের পরিবারের গণ্ডি ছাড়িয়ে, নিজের সন্তান স্বামী ছাড়িয়ে, বা অন্য মানে কোনো কাজের বই হোক বা অন্যের সন্তানই হোক বা অন্যের ভাই হোক, তার প্রতি যে তার বেসিক যেটা বলতে চাইছি সেটা বলছি যে এখনো কাজের লোকেদের জন্য আলাদা একটা কাপ রাখা হয়, ভাঙা একটা কাপ রাখা হয়। এই যে সূক্ষ্ম একটা প্রচ্ছন্ন মানে ঢাকা দেওয়া একটা, এই যে মানে
একটা বড় ক্লাস আলাদা হওয়ার জন্য, খুব শিক্ষিত কেন সব বাড়িতে এখনো সেটা দেখা যায়। একই রকম কাপ তাদেরকে দেওয়া হয় না, ঠিক আছে, বা তারা টেবিলে বসতে পারে না, তারা মাটিতে যে থালায় ওরা ইউজ করবে সেই থালাটা আমরা আর সেটা সেইটা আমরা ধরবো না, সেটাই যেন খাবে। কিন্তু তখন যে মেজবউ কিন্তু সেই সমস্ত বাইরেই ছিলেন, সেই ক্ষেত্রে মানে সেই মেজবউকে আমরা সেই কালের হয়েও তাকে অনেক আধুনিক মনস্ক দেখাই এবং খুবই তার মধ্যে স্নেহময়ী একটা মায়ের রূপ আমরা দেখতে পেয়েছি এই নাটকটার মধ্যে। হ্যাঁ, এবার আপন পর নয়, সে সকলের প্রতি খুবই স্পর্শকাতর, মেজদিদি নিজের সিদ্ধান্তে অনড়, এটাও আমরা দেখতে পাই। আলোক প্রক্ষেপণেও ভালো যথাযথ দেখা যায়, তার সঙ্গে আবহ ছিল খুব সুন্দর, আবহটা খুবই সুন্দর, মানে তার প্রশংসনীয়। আর দৃশ্যকল্পের যে কেষ্টর মায়ের প্রবেশ, এটা আমার খুব ভালো লেগেছে, মানে এটাও আমি দেখেছি খুব ভালো হয়েছে আমার, এবং অনেকগুলো দৃশ্যকল্পই বেশ সুন্দর। এই নাটকটা দেখে এখনো পর্যন্ত আমার এইটুকু ভাষা তো ভালো, এটা কি করো কিছু বলবি, তুই কিছু বলবি? না বললে ঠিক আছে, তাহলে বুঝতে পেরেছো যে একটা ড্রামা যদি অ্যানালাইসিস করতে হয়, এবার এটা তুমি দেখছো, তোমাকে যদি নাটক পড়তে বলে তাহলে সেক্ষেত্রে তুমি পড়ার পরেও তুমি এই জিনিসগুলো ভাবতে পারো। পড়ার ক্ষেত্রে যদি তোমাকে একটা নাটক পড়তে বলে, তখন তুমি সেই নাটকটা পড়লে নাটকটা স্ক্রিপ্ট কেমন, স্টোরি লাইন কেমন, তার প্রাসঙ্গিকতা কেমন, তার ভাষা কেমন, ঠিক আছে, মঞ্চস্থ করার ক্ষেত্রে কি কি সুবিধা কি কি অসুবিধা হতে পারে, ঠিক আছে, তার চরিত্রগুলো কেমন, এইভাবে তুমি একটা নাটককে বিশ্লেষণ করতে পারো। এবং তোমাদের যে সিলেবাসের এই ড্রামা অ্যানালাইসিসটা বিশেষ করে এই ক্লাসটা এই কারণে নেওয়া হচ্ছে যে তোমাদের এরপরে কিন্তু বেশ কতগুলো নাটকের বিশ্লেষণ রয়েছে। যেমন আমার যতদূর মনে করছে শ্রীচরণ কমলেশ্বর নাটকের বিশ্লেষণ রয়েছে, তোমাদের বোধহয় ডাকঘর রয়েছে, তাই না সিলেবাসে? ডাকঘর রয়েছে, অভিজ্ঞান শকুন্তলাম রয়েছে, বুড়ো শালিকের ঘাড়েরও আছে, জানি না, আবার বুড়ো শালিকের বোধহয় সেকেন্ড ইয়ারে নাকি, ফার্স্ট ইয়ারের বোধহয় ডাকঘর আর শ্রীচরণ কমলেশ্বর, আর সেকেন্ড ইয়ারের তারকা মেঘ আছে, আপনার মেঘ না বলছি, ডলস হাউস আছে, আর ওয়াশনাও আছে, সেটা না, সেটা স্পেশাল যাচ্ছে। যাই হোক, এরকম নাটকের বিশ্লেষণ, তার মানে এখান থেকে প্রশ্ন আসতে পারে। কি প্রশ্ন আসতে পারে? যে তুমি ডাকঘর নাটকটি পড়ে, আমি একটা উদাহরণ দিলাম, ডাকঘর নাটকটি পড়ে নাটকটির প্রাসঙ্গিকতা পর্যালোচনা করো 10 নম্বর, তাহলে তখন তোমাকে এটার বিষয়ে তোমাকে বিশ্লেষণ করতে হবে। তুমি নাটকটা পড়তে পারো, মানে দেখে পড়ে নিতে পারো, পড়তেও পারো বা দেখতেও পারো, কোন একটা জায়গায় প্রোডাকশন করেছে সেখানে যেয়ে দেখতে পারো। এইটা তোমাকে প্রশ্ন এইটা আসতে পারে। বা শ্রীচরণ কমলেশ্বর ক্ষেত্রে যে নারী চরিত্র করেছে, সেই মৃণালের নারী চরিত্র বিশ্লেষণ করো, চরিত্র বিশ্লেষণ করো, যে তার কি মৃণালের সেই সময়ের পরিপ্রেক্ষিতে তার এই কাজটা করা ঠিক হয়েছে, বাড়ি ছেড়ে চলে যাওয়াটা ঠিক হয়েছে না, হ্যাঁ সে যেটা করেছে সেটা সেই জায়গা থেকে একটা মানুষের কাজ, একটা নারীর কাজ, সে একটা প্রতিবাদের মুখ হয়ে দাঁড়িয়েছে, এই বিষয়গুলো এখানে সাহিত্য আশ্রয় নেওয়া প্রয়োজন রয়েছে। সাহিত্য রস এবং ভাষার বাঁধনি, এগুলোকে নিয়ে তোমাকে একটা 10 নম্বরের কোয়েশ্চেন লিখতে হবে। এই নাট্য বিশ্লেষণের জন্যই, মানে এই কতগুলো পরবর্তীকালে ক্লাস আরো হবে, তার জন্য আমরা এই একটা জেনারেল নিলাম যে কিভাবে তুমি একটা নাটককে বিশ্লেষণ করবে, যে ক্রিটিক। কারণ তুমি যতক্ষণ না বিশ্লেষণ করছো, যতক্ষণ কাটাছেঁড়া করছো, ততক্ষণ তুমি তার খুঁত, তার খামতিগুলো বুঝতে পারছো না, তার ভালোগুলো বুঝতে পারছো না। তোমাকে ভালো এবং খারাপ দুটোই যখন থেকে বার করে আনতে হবে, যে এটা ভালো, এটা খারাপ, এখানে এটা খারাপটাকে আরো বেটার করা যেতে পারতো, বা আমি যদি ডিরেক্টর হতাম, বা আমি যদি ওই চরিত্রটায় থাকতাম, তাহলে আমি এই জায়গাগুলো এইভাবে করতাম। এই বিষয়গুলো, এই চিন্তনটা, দেখো থিয়েটার করা মানে, আমরা থিয়েটারে ক্লাস করছি, সবই কেন করছি? বিকজ অফ we just want to explore the things, আমরা আরো আবিষ্কার করতে চাইছি। এবং যত এই আলোচনা হবে, আজ আমি তোমাদের সাথে যখন বসেছি, তখন এই আলোচনা থেকে এই কথাগুলো, এই পয়েন্টগুলো উঠে আসবে।
দীপ যখন এই ক্লাসটা নেবে ওর মতো করে আলোচনা করবে, বা তোমরা যখন গল্প করতে করতে অসীমাদির সাথে গল্প করবে, তোমরা আলোচনা করবে, তখন এইটা একটা সুস্থ সাংস্কৃতিক জায়গায় পৌঁছে যাচ্ছে। এবং এটা আমাদের সাংস্কৃতিক দল, এই আলোচনাটা হওয়া উচিত। আমি যদি আজকে একটা নাটক দেখি, পরের দিন আমার দলের ছেলে মেয়েদের সাথে কিন্তু এই নিয়ে আলোচনা হচ্ছে যে কেমন দেখলে নাটকটা, কি হলো, এই নাটকটা এই সমস্যা হলো, ওই নাটকটা ওই সমস্যা হলো, বা দেখেছো এই জায়গাটা কি সুন্দর হয়েছে। বুঝতে পারছি? এই চর্চাটা যদি করা যায়, শুধু আজ আমার উচ্ছে কুমড়ো বা তরকারি করলাম, কাল আমি ডাটা চচ্চড়ি করবো, এই গল্পের বাইরেও কিছু গল্প থাকে। আমরা চাইছি যে যেহেতু রঙ্গসেন একটা সাংস্কৃতিক দল, এই সাংস্কৃতিক দলে যেন এই সুস্থ সাংস্কৃতিক চর্চাটা হয়। তো আজকের ক্লাস শেষ হলো। এটা মূলত আমাদের দলে যারা কাজ করে তাদেরকে নিয়ে আমরা প্রতিদিন নয়, বুধবার করে থাকি ক্লাসটা। তো আজকের ক্লাসমেট শ্রী ধ্রুপদ ঘোষ, ভোট অফ থ্যাঙ্কস দেওয়ার জন্য আমি ডেকে নেবো শ্রীমতী লিলি ঘোষকে। অনেক ধন্যবাদ। আমাদের রঙ্গসেনা দলের সভাপতি শ্রী ধ্রুপদ ঘোষ আজকে আমাদের ড্রামার যে ফার্স্ট ইয়ারের ক্লাসটা দিলেন। এটা এত সুন্দর ড্রামা অ্যানালিসিস আমরা শুনলাম, খুব ভালো লাগলো এবং অনেক কিছু জানতে পারলাম আজকে। এবং শুধুমাত্র ক্লাস নিলেন না, এবং আমাদের হাতে কলমে কিছু লেখালেন এবং জানালেন যে কিভাবে আমরা ড্রামাটাকে যখন দেখবো, কোনো নাটক দেখবো, কিভাবে দেখবো। এটা শুধুমাত্রই আমরা কোনো হলে দেখতে গেলাম, কেন দেখতে গিয়ে কি বুঝলাম, এই সমস্ত কিছু উনি সমস্ত মানে বিস্তারিতভাবে আলোচনা করলেন এবং এর থেকে আমরা অনেক কিছু জানলাম এবং শিখলাম। এটা জেনে আজ এত ভালো লাগলো ক্লাসটা। আমরা এরকম আরো কিছু ক্লাস পেলে উপকৃত হব, তাই ওনাকে অজস্র ধন্যবাদ। তাও এটা আমাদের এমার্জেন্সিতে ক্লাস হয়েছে, এমার্জেন্সিতে পারিনি। পরবর্তী ক্লাস 5ই জুন, কালকে ক্লাস আছে দ্বিতীয় বর্ষের ক্লাস হিন্দি ভাষার উপরে, এবং পরবর্তী প্রথম বর্ষের ক্লাস আছে 26শে জুন, সেটি হচ্ছে অ্যাবাউট রঙ্গসেনা, নেবেন দেবব্রত ঘোষ। কালকে রিহার্সাল থেকে